আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন গতকালকে একটা বৈঠক ছিল, ক্যাবিনেট মিটিং ছিল। ক্যাবিনেট মিটিংয়ে এখন তো নরেন্দ্র মোদী নেই, তিনি পাঁচটি দেশের সফরে বেরিয়েছেন। এখন চার্জ পড়েছে অমিত শাহের ওপরে। তা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা তাদের মধ্যে হয়েছে, আন্তর্জাতিক বিষয় নিয়ে, আমাদের আন্তরাষ্ট্র বিষয়গুলি নিয়ে। কালকে ফলতায় একটা শুভেন্দু অধিকারীর একটা নির্বাচনী সভা ছিল 21শে মে, যেহেতু ফলতার পুনর্নির্বাচনের কথা, তাই তিনি সেখানে গেছিলেন। দেরি হয়ে যাওয়ার জন্য প্লেন মিস করেছেন। তারপর উনি ওই ভিডিও কনফারেন্সে যোগ দেন, তখন মিটিং শুরু হয়ে গিয়েছে। তো কত দেরি হলো কেন জিজ্ঞেস করা হয়, তিনি বললেন যে, শুভেন্দু বললেন যে আমি ফলতায় মিটিং করতে গেছিলাম। তখন হাসতে হাসতে অমিত শাহ জিজ্ঞেস করেছেন কত লিড আশা করেন, তখন বলেছে অন্তত 1 লাখ। বাহ, জিতা রহো বেটা, জিতা রহো। তারপর আবার মিটিং শুরু হয়। এবার মিটিং এ যেটা আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা হচ্ছে গঙ্গার পানি বন্টন। এখন গঙ্গার পানি বন্টন নিয়ে যখন আলোচনা হচ্ছে, যতটুকু খবর পেয়েছি, সেখানে যখন প্রসঙ্গটা ওঠে, তখন প্রথম ব্যাগরাটি মারেন জয়শঙ্কর। তিনি বলেন যে পাকিস্তানের ক্ষেত্রে ইন্ডাস ওয়াটার চুক্তি, ইন্ডাস ওয়াটার ট্রিটি আমাদের যেটা ছিল জাতিসংঘের সনদ অনুযায়ী, আমরা যেমন করিনি, রিনিউ করিনি, গঙ্গা চুক্তি আমাদের রিনিউ করবো কিনা, জাতিসংঘের সনদে থাকলেও করবো কিনা, সেটা নিয়ে একটুখানি আলোচনা করা দরকার। তার কারণ আমাদের ঘোষিত নীতি হচ্ছে মানে রক্ত এবং জল দুটো একসঙ্গে বইতে পারে না। তখন রাজনাথ সিং বলেন ঠিক কথা বলেছেন, কারণ এরা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করছে, টার্কির সঙ্গে যোগাযোগ করছে, চীনের সঙ্গে যোগাযোগ করছে তিস্তা প্রকল্পে নিয়ে আসার জন্য। আসুক না আসুক সে তো বড় ব্যাপার, এখন চীনের দিকে পা দেবে না, কিন্তু যাচ্ছে তো। কারণ এদের যে মনোবাসনা, সেটা দেখে বোঝা যাচ্ছে যে এরা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো চায় না। অথচ আমরা কিন্তু ওদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চেয়েছিলাম। জয়শঙ্কর জি উপস্থিত আছেন, তিনি নিজেই গেছিলেন, গিয়ে তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তার সঙ্গে কথাবার্তা বলে তার পরিবারকে শুভেচ্ছা জানিয়ে শোক বার্তা দিয়ে এসছেন। এবং আমরা আশা করেছিলাম যে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সম্পর্ক ক্রমশ খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। পাকিস্তানের সঙ্গে রীতিমতো দহরম মহরম। এখন সামনের মাস না কবে, তার মধ্যে একটা ডেট ঠিক হলে পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আসিম মুনির, ফেইল্ড মাস্টার, আমরা ফিল্ড মাস্টার বলি না, ফেইল্ড মাস্টার, তা ফেইল্ড মাস্টার তিনি আসছেন এখানে। তারপর আগে যে আপনাদের যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সামরিক মহড়াটা হতো, সেই সামরিক মহড়া এখন পাকিস্তানের সঙ্গে হচ্ছে। যে পাকিস্তান টিটিপির সঙ্গে লড়তে পারে না, আফগানদের সঙ্গে লড়তে পারে না, সেই পাকিস্তানের সঙ্গে মহড়া হচ্ছে। তা ভালো কথা, মহড়া টহড়া হোক, আমাদের দেশে না এলেই ভালো, যত কম আসে তত ভালো। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তো তারপরে যে কথাটা হয় যে ওই রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, এই নীতিতেই আমরা বিশ্বাসী। সুতরাং আর যাই হোক,
ওই পার থেকে যতই আওয়াজ টাওয়াজ দেওয়া হোক, কারণ মির্জা ফখরুল গতকালকে বোধহয় বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একমাত্র রাস্তা হলো গঙ্গার পানি বন্টন। অববাহিকা আমাদের, আমাদের অববাহিকা দিয়ে কাকে জল দেব কাকে জল দেব না, এটা সম্পূর্ণ আমাদের সিদ্ধান্ত। এবার আমাদের সিদ্ধান্ত যদি কোনো রকম থাকে, আপত্তি থাকে, তাহলে তারা জাতিসংঘে যেতে পারে, আমরা জাতিসংঘের সঙ্গে বুঝে নেব, কিন্তু জল পাবে না। এবার শুভেন্দুকে জিজ্ঞেস করা হয় যে তিস্তা নিয়ে আপনার মতামত কি? আপনি তো এখন বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, আপনার মতামত কি? তখন শুভেন্দু বলেন যে তিস্তা দিয়ে জল যদি আমরা দিয়ে দিই, তাহলে পরে আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু শুকিয়ে যাবে। আর একই গঙ্গার জল আমাদের কমিয়ে দেওয়াতে আমাদের এই প্রিন্সেপ ঘাটে, যেটা কলকাতার যে প্রিন্সেপ ঘাট, সেখানে গঙ্গার জলের স্তর অনেক নেমে গেছে। আগে এখানে জাহাজ ঢুকতে পারত, মাল এখানেই খালাস হতো, কিন্তু এখন এখানে জাহাজ কেন, বড় লঞ্চও ঢুকতে দেয় সমস্যা হয়। ফলে গঙ্গা চুক্তি যদি না হয় আর গঙ্গার জল যদি আমরা পুরোটা পাই, তাহলে আমাদের মানে গঙ্গার গতিপথটা অনেকটা ঠিক হয়ে যাবে। এবং গঙ্গা অ্যাকশন প্ল্যানের যে টাকা বরাদ্দের টাকাটা বাকিটা আটকে রেখে দিয়েছে, কারণ প্রথম বরাদ্দের টাকাটা দেওয়া হয়েছিল, সেই টাকাটা মমতা ব্যানার্জি ওই গাছপালা লাগিয়ে সমস্ত সৌন্দর্যায়নের ক্ষেত্রে কাজে লাগিয়েছেন। গঙ্গার পলি মাটি তোলা হয়নি, গঙ্গার কোনো কাজই হয়নি। সে টাকাটা পুরো অর্ধেক পকেটে গেছে, আর অর্ধেক হচ্ছে ওই গাছগাছালি পোতা হয়েছে। তো গঙ্গা অ্যাকশন প্ল্যানের যে টাকা, বাকি টাকাটা, সেই টাকাটা দিলে পরে আমরা এখানে গঙ্গাটাকে পরিষ্কার করে আমরা গঙ্গার অববাহিকার অঞ্চল যেটা আছে সেটাকে আমরা ঠিকঠাক করে নেব, যেখান থেকে জলটা আমাদের প্রবাহিত হতে পারে। সেক্ষেত্রে তিস্তার প্রকল্পের জল যদি দেওয়া হয়, তাহলে পরে তো আমার দক্ষিণবঙ্গ আমার শুকিয়ে যায়, ফলে আমার স্পষ্ট আপত্তি রয়েছে। ফলে এই গঙ্গা চুক্তি তো, গঙ্গা পানি চুক্তি তো হয়ে গেল, আপনার দেশে তো গঙ্গা হাতে পানি যাবে না। এবার আপনারা কি করবেন না করবেন আপনারা বুঝে নিন। কি আপনারা কতদূর আপনারা লড়বেন? আপনারা বোমা ফেলবেন নাকি মিসাইল ফেলবেন? হ্যাঁ, আপনারা বলছেন চোখে চোখ রেখে কথা বলবেন। আচ্ছা, আমার হাইট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। আমি যদি দ্য গ্রেট খালির সঙ্গে, যার হাইট হচ্ছে প্রায় 7 ফুট, দাঁড়িয়ে যদি তার চোখে চোখে রেখে কথা বলতে চাই, তাহলে আমাকে দেয় টুলের ওপর দাঁড়াতে হবে, উচ্চতায় সমান হতে হবে, তবে তো চোখে চোখ রেখে কথা বলবেন। এদিকে ভিক্ষা করে খাচ্ছেন, ভারতবর্ষ না দিলে পরে অবস্থা খারাপ। তারপর আবার ভারতবর্ষের সুসম্পর্ক করার জন্য আপনারা আবার ধমকও দেবেন, আবার শত্রুর সঙ্গে গলা মেলামেলি করবেন। সব তো একসঙ্গে হতে পারে না। তারপরই শুভেন্দুকে অমিত শাহ বলেন, আপনি যে 45 দিনের কথা বলেছেন না, এই জমি দেওয়ার ব্যাপারে অত দেরি করা যাবে না। 30 দিনের মধ্যে জমি করতে হবে। আর আমি বিএসএফ কে বলে দিচ্ছি 15 দিনের মধ্যে কাঁটাতারের বেড়া কমপ্লিট করতে হবে, আর 15 দিনের মধ্যে ইলেকট্রিফিকেশন কমপ্লিট করতে হবে। তার মানে 2 মাস। 1 মাসের মধ্যে জমি, 15 দিনের মধ্যে বেড়া, আর 15 দিনের মধ্যে ইলেকট্রিফিকেশন। বললাম না, ইলেকট্রিক্যাল হবে, বর্ডার ফেন্সিং হবে। তো এই 3টে একসঙ্গে আপনার হয়ে যাচ্ছে। তার মানে বর্ডারও তাড়াতাড়ি বসে যাচ্ছে, বর্ডার ফেন্সিং, ইলেকট্রিক্যাল বর্ডার ফেন্সিং হচ্ছে, আর গঙ্গার পানি আর আপনারা পাবেন না। এই খবর একেবারে কনফার্ম খবর, ঘোড়ার মুখের খবর। আমি বলে দিলাম, মিলিয়ে নেবেন, ঘোড়ার মুখের খবর। এইবার যদি আপনারা ভালো সম্পর্ক করতে চান, প্রথমে সম্পর্ক করে দেখান, তাহলে একটা ওই চুক্তি বুক্তি করে সামান্য কিছু হয়তো আপনারা পেলেও পেতে পারেন। আগে আপনাদেরকে দেখাতে হবে যে আপনারা ভারতবর্ষের সঙ্গে
আপনারা সহযোগিতা করতে চান, প্রমাণ করার দায়িত্ব আপনাদের। আপনারা প্রমাণ করুন। আপনারা যদি প্রমাণ করতে পারেন তাহলে পরে গঙ্গার জলের ভাগ পাবেন, আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে ক্রস হয়ে গেল। এবার আপনারা বুঝে নিন। আর ধীরে ধীরে আরো কি কি বন্ধ হবে, আমি বলেছি না, আরো কি কি বন্ধ হবে সেগুলো লক্ষ্য রাখতে থাকুন। বর্ডার ফেন্সিংটা হয়ে যাক, তারপরে খেলা দেখবেন। ডুবে ডুবে জল খায় সবাই, মনে করে শিবের বাবাও টের পাবে না। চোখে চোখ রেখে কথা কি করে বলেন আমরা দেখে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ। আমার আজকের যে শিরোনামটি, এটি দেখে আপনাদের অনেকেরই নতুন কিছু মনে হবে না, কিন্তু এর ভিতরে নতুনত্ব আছে। শিরোনামটি হচ্ছে তারেক রহমান কেন পাকিস্তানমুখী, বিএনপি কেন পাকিস্তানমুখী, পাকিস্তানের ভেতরে তারা কি মধু পেয়েছে, কি জাদু পেয়েছে, যার কারণে তাদের চুম্বকের মতো গুড়ি গুড়ি মুখটা পাকিস্তানের দিকে চলে যায়। কেন চলে যায়, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালির দেশ বলে মনে করেন, যারা এই বাংলাদেশের 1971 সালে মহান মুক্তি সংগ্রামের ভিত্তিতে একটি দেশ স্বাধীন হয়েছে সেই কনসেপ্টে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন এই ভূখণ্ডে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, অসংখ্য নারী তার সম্ভ্রম দিয়েছে, কোটি মানুষ দেশ থেকে বিতাড়িত হয়ে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে জীবন বাঁচানোর তাগিদে, যারা বিশ্বাস করেন 26শে মার্চের কালো রাত্রিতে ঢাকা ক্যান্টনমেন্ট, ইপিআর পুলিশ লাইন, রাজারবাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হলে, ইকবাল হলে নির্বিচারে আমাদের এই বাংলার সন্তানদেরকে হত্যা করেছে পাকিস্তানি জান্তা, তাদের কাছে এই বিষয়গুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটি একটি ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে পাকিস্তানের দিকে কেন তারেক জিয়ার মুখ, বিএনপির মুখ, পাকিস্তানের দিকে কেন এই আমাদের শিক্ষামন্ত্রীর মুখ, এই বিষয়টি আরো একটি আঙ্গিকে আপনাকে বিচার করতে হবে। বিচারটা কেন করতে হবে দেখেন, আপনি খেয়াল করে দেখেন, একটি শহরে দুটি অংশ আছে। একটি অংশে একটি লাল বাজার, আরেকটি অংশে একটি বড় মসজিদ। কোনো মানুষ যখন মসজিদের দিকে রওনা দেয়, আপনার তখন বিশ্বাস হয়, মনে হয় যে মানুষটি নামাজ পড়তে যাচ্ছে। আর লাল বাজারের দিকে যখন রওনা দেয়, আপনার তখন বিশ্বাস হতে পারে মানুষটি অপকর্ম করতে রওনা দিয়েছে। খেয়াল করে দেখেন, আপনি যখন গানের জলসা করেন সেখানে গান শোনা যায়, আপনি যখন ওয়াজের মাহফিল করেন সেখানে ধর্মের বয়ান শোনা যায়, আপনি যখন পূজা মণ্ডপে কোনো পার্বণের আয়োজন করেন সেখানে পূজার কাঁসারের শব্দ শোনা যায়, মন্দিরের শব্দ শোনা যায়। তাহলে আমরা বুঝতে পারি মানুষের মুখ এবং মুখশ্রী, মানে মুখ এবং মুখোশ, এই দুটা জিনিস আমরা কিন্তু বুঝতে পারি। খেয়াল করে দেখেন, এই আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়া, এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভেতরে পাকিস্তান রাষ্ট্রের জন্ম 47 সালে। তারপরে আস্তে আস্তে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশ স্বাধীন হয়েছে। আমরা হলাম দক্ষিণ পূর্ব এশিয়াতে স্বাধীন হওয়া সব শেষের দেশ। এখন আপনারা দেখেন 1971 সাল থেকে আজকের দিন পর্যন্ত পাকিস্তান আমাদের চেয়ে আয়তনে বড়, এখন জনসংখ্যায়ও বড়, পারমাণবিক অস্ত্র তাদের আছে, কিন্তু তারপরও এই রাষ্ট্রটিকে পুরো পৃথিবী কিভাবে দেখে। আপনার পাসপোর্টে যদি পাকিস্তানের সিল থাকে, আপনি যদি পাকিস্তানে ভ্রমণ করতে, শিক্ষা গ্রহণ করতে গিয়ে থাকেন, তাহলে উন্নত বিশ্ব তথা পশ্চিমা বিশ্ব, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ উন্নত বিশ্বসমূহ আপনাকে ভিসা দিতে 3 বার থিঙ্ক করে। আপনি দেখেন পাকিস্তানের হাতে বাংলাদেশে যে তাদের যে পরাজয়, ভারতের এবং বাংলাদেশি সৈন্যের কাছে পরাজয়, এটা কিন্তু পাকিস্তানের কর্মের ফল। আফগানিস্তান যে একটি অন্ধ মধ্যযুগীয় রাষ্ট্র, এই রাষ্ট্রটিও পাকিস্তানের পাপের ফল। এখন যে তেহরিকে তালেবান, এটিও পাকিস্তানের পাপের ফল। বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান, সেটিও পাকিস্তানের পাপের ফল।
সাল থেকে এই আজকে পর্যন্ত প্রায় 80 বছর সময়, এই 80 বছর সময়ে পাকিস্তানে একটি সরকারও 5 বছরের টেরিয়র পূরণ করতে পারেনি। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের চাইতে পাকিস্তান দেশ বড় হলে কি হবে, পারমাণবিক অস্ত্রে বড় হলে কি হবে, আমাদের চাইতে তাদের বাজেটের আকার ছোট, আমাদের চাইতে তাদের মানুষের মাথা পিছু গড় আয় প্রায় $1000 কম। আমাদের 1 টাকা, বাংলাদেশের একটি টাকা যদি পাকিস্তান কিনতে চায়, তাহলে তাকে কমের দিকে 2.5 থেকে 3 টাকা দিতে হয়, অন্তত 2.5 টাকা, 2.5 রুপি দিতেই হয়। তার মানে বুঝতে পারছেন, তাদের লোকেরা, পাকিস্তানের লোকেরা পৃথিবীর বিভিন্ন দেশে যায় ভিক্ষাবৃত্তি করে। তো এই ভিক্ষাবৃত্তি করতে হলে করতে করতে এমন অবস্থা, সৌদি আরবের সরকার পাকিস্তানের লোকদেরকে হজে পর্যন্ত যাইতে দিচ্ছিল না, উমরা ভিসা বন্ধ করে দিয়েছিল। তখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে গিয়ে মুসলেকা দিয়েছেন যে আমার দেশের লোকেরা সৌদি আরবে এসে আর ভিক্ষাবৃত্তি করবে না। খেয়াল করে দেখেন, এটা যে আপনারা শুনছেন শুধু তা না, গত এপ্রিল মাসের শুরুর দিকে আমি গিয়েছিলাম সৌদি আরবে উমরা করতে ফ্যামিলি নিয়ে। তা আমি যে হোটেলে ছিলাম জাবাল উমর, এই জাবাল উমরে উঠার সময় দেখি এক ভদ্রলোক, একবারে মানে দাড়িমণ্ডিত একজন লোক, আমাকে এসে প্রথমে কোথায় বাড়ি কোথায় ঘর জিজ্ঞেস করে আমাকে বলছেন আমার বিমানের টিকিট 2 বার ক্যান্সেল হয়ে গেছে, আমি খুব দুরবস্থায় আছি, খাওয়ার পয়সা পর্যন্ত নেই, আপনি আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দেন। তারপরে আমি খোঁজ করে দেখলাম যে লোকটি আসলে ভিক্ষুক, বিভিন্ন বাহানায় এই পাকিস্তানি লোকেরা সেখানে ভিক্ষা করে। তাহলে খেয়াল করে দেখেন, আপনি কোন দিকে মুখ করছেন, তারেক রহমান কোন দিকে মুখ করছে। আমাদের শিক্ষামন্ত্রী বলছে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, পাকিস্তানের অবস্থা ভালো, আমাদের ছেলেবেলেরা পাকিস্তানে বৃত্তি নিয়ে যাক, পড়তে যাক। আপনি যখন আপনার ছেলেবেলেকে পাকিস্তানে পাঠাবেন, আপনি বুঝবেন আপনি একটা জঙ্গিকে ফিরে আনছেন, আপনি একটা তালেবানকে ফিরে আনছেন, আপনি একটা আইএস জঙ্গিকে ফিরে আনছেন। পাকিস্তান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্র নিতে চায় শুধু এই উর্বর মস্তিষ্কে এই জঙ্গিবাদের চাষ করার জন্য। তার দেশ তো সে ধ্বংস করেছেই, এখন সে প্রতিবেশী আর যারা যারা আছে তাদেরকেও ধ্বংস করতে চায়। এই আফগানিস্তান, এই হেরাত, কান্দাহার, কাবুল, এটাকে ধ্বংস করেছে এই পাকিস্তান। এখন আমাদের তারেক রহমান সাহেব কেন পাকিস্তানের সাথে পিআই এর ফ্লাইট চালু করতে চান, পাকিস্তানের সাথে বাণিজ্য উন্নয়ন করতে চান, পাকিস্তানের কূটনীতিদেরকে ঘন ঘন বাংলাদেশে দাওয়াত দিতে চান? এর কারণটা কোথায় একটু খুঁজে দেখবেন। এর কারণটা হচ্ছে ভারত বিরোধিতা। তো ভারত বিরোধিতা করে আপনি কি করবেন? ভারত তো নিজেরা বলছে আমরা কাটা তারের বেড়া দিয়ে দিব, আপনার সাথে আমার সম্পর্ক থাকা দরকার নেই। এখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা থাকা দরকার আছে কিনা খেয়াল করে দেখেন। ভারতের বাংলাদেশের মাঝখানে কাটা তারের বেড়া থাকবে। আপনি খেয়াল করে দেখেন যে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব 1200 মাইল, প্রায় 1800 কিলোমিটার, প্রায় 2000 কিলোমিটার। এই 2000 কিলোমিটার দূরত্বে মাঝখানে ভারত, আর এই পারে বাংলাদেশ, ওই পারে পাকিস্তান। আমাদের 54টি নদী, বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের যে সুজলা সুফলা শস্য শ্যামলা এই ফসলের মাঠ, এই দিগান্ত বিস্তৃত খোলা প্রান্তর, এখানে এই শস্য শ্যামলার মূল কারণ হচ্ছে আমাদের নদীর পানি। এই বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এখানে প্রচুর ধান উৎপাদন হয়। আর আমাদের খাদ্য অভ্যাসে বাঙালি মাছে ভাতে বাঙালি, মাছ আসে পানি থেকে আর ভাত আসে ফসল থেকে। এই মাছ এবং ভাতের উৎপত্তি স্থল হচ্ছে নদী, এই নদীর পানি। তাই বাংলাদেশকে বলা হয় নদী মাতৃক দেশ। নদী মাতৃক মানে হচ্ছে এই দেশের মা হচ্ছে নদী। আর এই দেশের মা যদি নদী হয়, তাহলে নদীগুলোর মা কোথায়? নদীরও তো মা থাকে। এই নদীর মা হচ্ছে ভারত। কারণ আমাদের বাংলাদেশের চারপাশ দিয়ে যে নদীগুলো ভারতের ভূখণ্ড থেকে এসছে, 54টি নদী, পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, এই সব নদী, কুশিয়ারা, মহানন্দা, যত নদী বলেন সব নদী ভারত থেকে এসছে। এই 54টি নদীর উজানে ভারত আর বাটিতে আমার বাংলাদেশ। আপনি যত ইচ্ছেই করেন, যত চেষ্টাই করেন,
এই পানিকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করার মতো সেই রকম শিল্পোন্নত আপনি এখনো হতে পারেননি। আপনি পদ্মা ব্যারেজ করবেন, করেন, এই ব্যারেজ করেই তো বাংলাদেশকে রক্ষা করা যাবে না। এই বাংলাদেশের জন্য পানি দরকার, নদীর পানি। সেই নদী যদি শুকিয়ে যায়, খেয়াল করে দেখেন ভারত প্রতিদিন কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে, আর মিঠা পানির বহুমাত্রিক ব্যবহার মানুষ বৈজ্ঞানিক কারণে আয়ত্ত করছে, যার কারণে ভারত এখন চাইলে তার এই নদীর পানি বিভিন্নভাবে ব্যবহার উপযোগী করতে পারে। আর সেই কারণে বাংলাদেশে বাটি অঞ্চল মরুময় হয়ে যেতে বাধ্য। এখন আপনি বাংলাদেশকে যদি পানি ভারত না দেয়, তাহলে আপনি কি করতে পারবেন? আপনার দুইটা উপায় আছে। একটা উপায় আছে, ভারতের সাথে আপনি যুদ্ধ করে পানি নিয়ে আসবেন। আরেকটা উপায় হচ্ছে ভারতকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবেন। কিন্তু আন্তর্জাতিক আদালতে আপনি ভারতকে নিতে পারবেন না। কেন পারবেন না? আন্তর্জাতিক একটি নদী, মানে কনভেনশন অন অফ রিভার কনভেনশন, মানে নদীমাতৃক এই দেশের যে নদীগুলো, এই নদীগুলোর সাথে একটা কনভেনশনের যোগ রয়েছে, নদী কনভেনশন। এই নদী কনভেনশনটি এইভাবে কাজ করে আন্তর্জাতিক আদালতে, যদি দুটি দেশ সিগনেটরি রাষ্ট্র হয়, তাহলে একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশ অভিযোগ আনলে আন্তর্জাতিক আদালত সেটার বিচার করতে পারে। কিন্তু যদি একটি দেশ সিগনেটরি হয় আরেকটি দেশ সিগনেটরি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি আন্তর্জাতিক আদালতের কোনো এখতিয়ার নেই। আপনি জানেন আমাদের যে নদীগুলো এসছে, বেশিরভাগ সব নদী ভারত থেকে। কিছু নদী যদিও চায়নাতে জন্ম, কিন্তু জন্ম হয়ে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে এই বাংলাদেশে ঢুকেছে। সুতরাং ভারত এবং চায়না এই দুটি রাষ্ট্রের কোনোটি সিগনেটরি রাষ্ট্র নয়। সুতরাং আপনি চাইলেও এই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বিচার করতে পারবেন না, বিচারে নিয়ে আসতে পারবেন না। তাহলে আপনি যুদ্ধেও পারবেন না, বিচারেও পারবেন না। তাহলে আপনার হাতে কি আছে? নেগোসিয়েশন। নেগোসিয়েশন আপনি কার সাথে করবেন? যাকে আপনার প্রয়োজন। এখনো বাংলাদেশের বর্তমান সরকার মনে করছে তার জন্য পাকিস্তানের জিঙ্গুইজম দরকার, তাই তারা ভারত নয় পাকিস্তানমুখী হতে চান। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদের বুদ্ধির প্রখরতা দেখে আমরা অবাক হই। তারা যদি এই দেশটিকে আবারও পাকিস্তানের অঙ্গরাজ্য করে বাংলাদেশের মুদ্রার ডিভ্যালুয়েশন করে পাকিস্তানের সমান হয়ে যেতে চান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে শিশুরা, যে তরুণরা পাকিস্তানে পড়তে যাবে, তারা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ফিরে আসবে না, জঙ্গিবাদের একটা আদার হয়ে ফিরে আসবে। এটা অতীতেও দেখা গেছে। আপনি জানেন মতিউর রহমান নিজামীর একটা ছেলে কিন্তু পাকিস্তান থেকে ডাক্তার হয়ে এসছে। আপনি জামাতের নেতাদের খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের অনেকের ছেলেই পাকিস্তান থেকে পড়াশোনা এখনো করে। এর কারণটা কি? কারণ হচ্ছে তাদের পাকিস্তান প্রীতি, তাদের এই জিঙ্গুইজম প্রীতি, তাদের মৌলবাদী উৎপাদনের প্রীতি। তাই এই সরকার পাকিস্তানের কাছ থেকে কি পাবে জানেন? কি দিবে? আমাদেরকে পানি দেওয়ার তাদের সামর্থ্য নেই। তাদের বিমানের অবস্থা খুবই খারাপ, বিমান দেওয়ারও কোনো সামর্থ্য নেই। অর্থনীতির অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিকভাবে সাহায্য করার কোনো উপায় নেই। আপনি জানেন পাকিস্তানের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, এটা হয়ে গেছিল জিরো। তখন সৌদি আরব আর দুবাই থেকে 6 বিলিয়ন ধার করে এনে ওয়ার্ল্ড ব্যাংকে রেখে আপনার তার মুদ্রার মানটা ঠিক রাখার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। পাকিস্তানের মুদ্রা দক্ষিণ পূর্ব এশিয়াতে নিচের দিকে থাকা একটি মুদ্রা, বাংলাদেশের সাথে কম্পেয়ার যোগ্য নয়। তাহলে খেয়াল করে দেখেন, আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি না আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছি? তারেক রহমানের বিদ্যা, বুদ্ধি, শিক্ষা, জ্ঞান, গরিমা সবকিছু আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? প্রতিদিন বাংলাদেশের মাথাপিছু আয় কমছে, প্রতিদিন বাংলাদেশে হাহাকার বাড়ছে, বেকার সমস্যা বাড়ছে। আমাদের দেশে যে নদীগুলো আছে, সেই নদীগুলোর নাব্যতাই আমরা রক্ষা করতে পারিনি। আপনি এখন খাল কাটবেন, খাল কেটে আপনি কুমির আনুন, সেই কুমির আমাকে বা আপনাকে একজনকে তো খাবে। খাল কেটে কুমির আনার প্রবাদটি কিন্তু নতুন নয়। তাই বলছি, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটি আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছে। অথচ গত 1 দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে পৃথিবীর মানুষ ঈর্ষান্বিত হয়েছে যে 6.5 গড়ে গত 10 বছর আমাদের অর্থনৈতিক সূচক ছিল। যদি করোনা ভাইরাস না হতো
তাহলে সেটা 7.5 হতে পারত। পদ্মা সেতুর মতো এত বড় মাইটি প্রজেক্ট আমরা সফলভাবে সম্পন্ন করেছি। ঢাকা চিটাগং 8 লেইনে আমরা উন্নত করেছি। যে পদ্মা সেতু, মেঘনা এবং দাউদকান্দি সেতু একটি করতেই বছরের পর বছর লেগে গেছে। বাংলাদেশের মানুষ জানেও না, সেটাকে ডবল করা হয়ে গেছে। অর্থাৎ একটি যাওয়ার জন্য আরেকটি আসার জন্য। প্রথমে একটি দিয়ে যাওয়া আসা হতো, শেখ হাসিনার যুগে সেটি 2টি করে হয়ে গেছে। আজকের বাংলাদেশে শিশুদের জীবনের কোনো নিরাপত্তা নেই, নিরাপত্তা নেই নারীর জীবনের, নিরাপত্তা নেই তরুণের চাকরির। আপনি দেখেন, বাংলাদেশকে অন্ধকার থেকে যদি আলোর দিকে না আনতে পারেন, তাহলে আলো থেকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাওয়াটা এই দেশ, এই জাতি, এই মানুষের জন্য লজ্জার এবং অপমানের। ভালো থাকবেন।